আমি রাখি। ১২ বছরের মতো হয় আমার বাবা মহাব্বত আলী মারা গেছেন। সেই থেকেই মা নাজমা বেগম আমাকে আগলে রেখেছেন। আমার বাবা বেশ ধার্মিক লোক ছিলেন, একটা মাদ্রাসার শিক্ষক ছিলেন। আমার আরও ২ বোন আছে, কোনো ভাই নেই। বড় আপুকে বাবাই বিয়ে দিয়ে গিয়েছিলেন। মেজ আপুকে এই বছর কয়েক হয় চাচারা ভালো মন্দ দেখে বিয়ে দিয়েছেন। এখন আমার মা আর আমি দুজনেই থাকি। আমি যখন সপ্তম শ্রেণীতে, তখন আমি আমাদের গ্রামের একটা ছেলের কাছে প্রাইভেট পড়তাম। সে এবার ইন্টার প্রথম বর্ষের ছাত্র। আমি লেখাপড়ায় মোটামুটি ভালো পড়ালেখায় যেন উন্নতি হয়, এর জন্য সজীব ভাইয়ের কাছে পড়তে দিয়েছেন। সজীব ভাইয়া লেখাপড়ায় অনেক ভালো। গ্রামের প্রায় স্টুডেন্ট তার কাছে পড়তো। মা তার সুনাম শুনে আমাকেও সেখানে পড়তে দেয়। প্রতিদিন আমি আমার বান্ধবীদের সাথে পড়তে যেতাম। কিছুদিন পর সজীব ভাইয়ার সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এই যে রাখি, বাড়িতে বসে সব অঙ্কগুলো করবে। আর তোমার আম্মুর কাছে আমার ফোন নম্বর আছে। যদি কোনো সমস্যা হয় আমাকে SMS দিবে, আমি কল দিয়ে তোমাকে বুঝিয়ে দেব। আচ্ছা ভাইয়া। ওই দিন রাত ৯টার দিকে ভাইয়ার নম্বর থেকে একটা মেসেজ আসে। কি করো রাখি? হোমওয়ার্ক যেগুলো দিয়েছিলাম সবগুলো করেছো? খুব ভাবনায় পড়ে গেলাম, ভাইয়াকে কি মেসেজে উত্তর দিব নাকি। অনেক চিন্তা ভাবনা করে ১ টাকার ৫০টা মেসেজ কিনলাম। তারপর ভাইয়াকে উত্তর দিলাম, জি ভাইয়া, করেছি সবগুলোই। ও, ভেরি গুড। তো রাতের খাবার খেয়েছো? জি ভাইয়া। ওই দিন রাতে ভাইয়ার সাথে আমার এইটুকুই কথা হয়। সজীব মনে মনে চিন্তা করে, আহারে, মেয়েটা আমাকে রিপ্লাই করছে। ওর মনে হয় টাকা কেটেছে। কালকে ওকে কিছু SMS কিনে দিব। সকালে আমি মায়ের ফোন হাতে নিতেই দেখি ৫০০ SMS ১ মাসের জন্য। আমি কিছুক্ষণের জন্য পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আজব, এতগুলো SMS কে দিল? ভুলে আসলো নাকি? আচ্ছা, সজীব ভাইয়া দিছে, কিন্তু তিনি কেন দিবে? এসব ভাবতে না ভাবতেই সজীব ভাইয়ার ফোন থেকে মেসেজ আসলো, রাখি শুভ সকাল। ৫০০ মেসেজ গেছে তোমার ফোনে? জি ভাইয়া। আচ্ছা, সকালে ঠিকমতো নাস্তা করে স্কুলে যাও আর মনোযোগ দিয়ে ক্লাস করবে। ওকে ভাইয়া। আমি স্কুলে যাওয়ার জন্য উঠোনে নামতেই নজিব ভাইয়া মানে সজীব ভাইয়ার বড় ভাই সামনে দাঁড়ায়। সামনের দাঁতগুলো বের করে, রাখি কেমন আছো? কই যাও? ভালো। স্কুল ব্যাগ কাঁধে নিয়ে নাচতে যাচ্ছি যত সব। কী রে রাখি, বাইরে কে? মা, নজিব ভাইয়া আসছে। নাজমা বেগম। ও নজিব, বস, ওইখানে আসতেছি আমি। মা, আমি স্কুলে গেলাম। কী রে নজিব, তোর খবর কি? চাচি রে, একটু দেখতেও আসো না? ওই একটু কাজে ব্যস্ত চাচি। হা হা হা। তোর আবার কী কাজ এত এই বয়সে? সারাদিন টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে লেখাপড়া করতি, তাহলে বুঝতাম যে পড়ালেখা করো। এদিকে এসেই বা কী করব? তোমার যে মেয়ে কথায় প্রচুর ধার। কিছু বলার আগে তেলে বেগুনে এক হয়ে যায়। ছোট মানুষ তো, একটু জিদ বেশি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নজিবের সাথে নাজমা বেগমের কথাবার্তা বাড়তে থাকে। আখিদের বাড়িতে আসলে ঘন্টার পর ঘন্টা পার করে দিত আখির মায়ের সাথে। সজীব আখিকে প্রথম দেখায় পছন্দ করে ফেলে। লেখাপড়ায় বেশ ভালো। সজীবের ডায়েরি লেখার অভ্যাস ছিল, কিছু হলে ডায়েরিতে টুকে রাখত। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আখি, তোমার ওই মায়াবী চোখে আমি হারিয়ে গেছি। তোমার চোখের দিকে তাকিয়ে আমি ১০০০ বছর কাটিয়ে দিতে পারবো। তোমার বাদামি বর্ণের দু চোখের মায়ায় পড়ে থাকতে চাই আখি। তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি আখি, কিন্তু এখন তোমাকে কিছুই বলবো না। তুমি খুব ছোট, আমারও একটা ক্যারিয়ার আছে, আমিও প্রতিষ্ঠিত হই। তুমিও ভালোভাবে লেখাপড়া করো। একদিন তোমাকেই আমার ঘরের বউ করে আনবো। লাল একটা বেনারসি পরে আলতারাঙা পায়ে আমার ঘরে তুমি আসবে, আমার অর্ধাঙ্গিনী হয়ে। তুমি আমার মনের রানী, তুমি আমার ঘরের রানী। সজীব ডায়েরি লেখা রেখে পড়ালেখায় মনোযোগ দেয়। নিজেই নিজের মনকে বলে, হে সজীব, এখন আর একা নও, তোমার মন চুরি হয়ে গেছে। এখন তোমাকে অনেক পড়ালেখা করতে হবে, তারপর ভালো কিছু করতে হবে। আমার স্কুল শেষ হলে প্রতিদিন আমি বান্ধবীদের সাথে সজীব ভাইয়ের কাছে পড়তে যেতাম। ভাইয়া সবসময় আমার খোঁজ খবর নিত। প্রতিদিন আমাদের SMS-এ কথা হতো। এইভাবে প্রতিদিন চলতেছিল। আমি সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠি। এবারে আমার রেজাল্ট অনেক ভালো হয়। সজীব ভাইয়া বলেছিল রেজাল্ট ভালো হলে আমাকে গিফট দিবেন। তাই হলো। ভাইয়া আমাকে কলম, কাগজ, পেন্সিল, রাবার, সাথে আরও মাথার চুল বাঁধার
10টি ব্যান্ড দিয়েছিল। গিফট পেতে কার না ভালো লাগে। আমারও সেদিন খুব ভালো লেগেছিল। ক্লাস 8-এ ওঠার পর কয়েকদিন পড়তে যেতে পারিনি, জ্বর ছিল। সজীব ভাইয়া আমার জ্বরের কথা শুনে আমাদের বাড়িতে আসে আমাকে দেখতে। আমি যা যা পছন্দ করতাম ভাইয়া তার সাধ্যের মধ্যেই কিনে এনেছিল। যতই পছন্দের জিনিস আনুক না কেন, জ্বরের সময় সবই তিতা লাগে। সেদিন সজীব ভাইয়া আর নজিব ভাইয়া মুখোমুখি হয়। সজীব: ভাইয়া তুই এখানে? নজিব: এমনি, আখিকে একটু দেখতে এলাম। ওষুধপত্র তো আমি এনে দিছি। আখিকে আর চাচির সাথেও একটু কথা ছিল। সজীব: ও আচ্ছা। সজীব নজিবকে দেখে একটু চিন্তিত অবস্থায় বাড়িতে আসে। বারবার শুধু এটাই ভাবতো, নজিব ভাইয়া ঘন ঘন কেন আখিদের বাড়িতে যায়। আখিকে একটা SMS দিয়ে জিজ্ঞেস করব, ভাইয়া কি করে ওখানে, ওইখানে কেন যায়। না, এখন না, আখি অসুস্থ। সুস্থ হোক, পড়তে আসলে আখিকে সাবধান করতে হবে। আমার ভাই তো আমি জানি তার স্বভাব কেমন। 5-6 দিন লেগেছিল আমার সুস্থ হতে। সজীব ভাইয়া প্রতিদিন আমাকে একবার করে দেখে যেত, কিন্তু যখনই আসতো নজিব ভাইয়ের সাথে দেখা হতো। এমনকি সন্ধ্যার পরে আসলেও দেখতো নজিব ভাইয়া বসে বসে আম্মুর সাথে কথা বলছে। বড় ভাইয়ের জন্য সজীব ভাইয়া কিছু বলতো না, কিন্তু মুখে নজিব ভাইয়াকে দেখে তার একটা বিরক্তির ছাপ দেখা যেত। সুস্থ হয়ে যখন ভাইয়ের কাছে পড়তে গেলাম, তখন ভাই আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আখি, আমার বড় ভাই তোমাদের বাড়িতেই কি থাকে সারাক্ষণ? সব সময় বলতে কতক্ষণ পর পর আসে, রাত দিন নেই তার কাছে। শোনো আখি, একটা কথা বলি, ভাইয়াকে তোমাদের বাড়িতে বেশি আসতে দিবে না। ও কেমন তা আমি ভালো করে জানি, সাবধান। ভাই একটা কথা বলবো? বলো। আপনার বড় ভাইকে আমার একটুও সহ্য হয় না। সারা দিন আমাদের বাড়িতে এসে আম্মার সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে আর পান চিবোয়। আপনার ভাইয়ের কোনো কাজ নেই। মাঝে মাঝে আমার খুব বিরক্ত লাগে। আবার আপনার বড় ভাই, তাই বেশি কিছু বলি না। শোনো, তুমি ভাইয়ের থেকে সাবধানে থাকবে, আর তোমাদের বাড়িতেও ওরে বেশি আসতে দিবে না। ওকে ভাইয়া, এখন পড়ায় মনোযোগ দাও। স্কুল প্রাইভেট পড়ে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ঢুকতে দেখি নজিব ভাইয়া এসে হাজির। পেছন থেকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, কী রে আখি, কই গেছিলা? নাচতে গেছিলাম। দেখেন না, কাঁধে স্কুল ব্যাগ। আপনি কেন আবার আসছেন এখানে? বাড়িতে কাজ নাই? আমাদের বাড়িতে এসে বসে থাকেন। ঘরের মধ্যে ঢুকলে আপনার খবর আছে বলে আমি ভেতরে গিয়ে দরজা আটকে দিলাম। দরজা আটকে ভেতরে গিয়ে মাকে ডাক দিলাম, মা, ও মা, মা। কি হলো, এত চিৎকার করে ডাকছিস কেন? মা, নজিব ভাইয়া ঘন ঘন আমাদের বাড়িতে আসে কেন? ওনারে আমার সহ্য হয় না। কেন? ও কি তোরে কামড়ায়? ওরে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? যা, কাপড় চোপড় সেরে খেয়ে আয়। তো সে না আসলে কি হয়? ওরে দিয়ে টুকটাক কাজ করানো যায়। জ্বালা দিস না তো। ওর সাথে তুই কথা না বললেই তো হয়। আমার কথা বলতেই বই গেছে। উনি তো 32টা দাঁত বের করে আমার সাথে জোর করে কথা বলতে আসে। যা তো সামনে থেকে। আমি সব সময় নজিব ভাইয়ার সাথে খারাপ ব্যবহার করতাম। এদিকে সজীব ভাইয়ার সাথে আমার প্রতিদিন SMS-এ কথা হতো। আমাদের বাসায় কারেন্ট ছিল না। অন্যের বাড়িতে থেকে মোবাইলে চার্জ দিয়ে আনতাম। মা মাঝে মাঝে আমাকে প্রশ্ন করত, হ্যাঁ রে আখি, মোবাইলটা তো নতুন, এত তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যায় কেন? কিভাবে বলবো? মনে মনে একটা ভয় ঢুকে যায়। মা যদি একবার জানতে পারে আমি সজীব ভাইয়ার সাথে SMS-এ প্রতিদিন কথা বলি, তাহলে তো আমাকে শেষ করে দিবে। সজীব ভাইয়াকে বলবো, দেখি ভাইয়া কি বলে। ভাইয়ার সাথে প্রতিদিন কথা বলতে বলতে কেমন যেন একটা মায়ায় আটকে গেলাম। আচ্ছা, ভাইয়া কি আমাকে ভালোবাসে? যদি ভালোবাসে তাহলে তো বলতো, তাই না? ধুর, কী সব চিন্তাভাবনা করছি। ভাইয়া এমনই খোঁজ খবর রাখে। ভালোবাসলে বলতো না, আর এসব চিন্তাভাবনা করা যাবে না। ভাইয়ার কাছে পড়তে গেলে বলে দেই, ভাইয়া আমি আর SMS-এর রিপ্লাই দিতে পারবো না, আমার সমস্যা আছে। কি সমস্যা? ভাইয়া, আমাদের ঘরে কারেন্ট নাই, সেটা তো আপনি জানেন। আর আম্মু প্রতিদিন ব্যাটারির চার্জ শেষ হওয়ার জন্য আমাকে সন্দেহ করে। ও আচ্ছা, দেখছি। বাসায় এসে মনটা খুব খারাপ ছিল। সজীব ভাইয়ার সাথে এখন আর কথা হবে না। সেদিন রাতে আর কথা হয়নি সজীব ভাইয়ের।
কোনো এসএমএস দেয়নি। সকাল সকাল মোবাইল হাতে নিয়ে দেখতেছিলাম ভাইয়ার কোনো এসএমএস আছে কিনা, কিন্তু না, কোনো এসএমএস নাই। মনটা এত পরিমাণ খারাপ ছিল যা বলে বোঝানো সম্ভব হতো না। এর মধ্যে মা আমাকে বলে, দেখ, আজকেই ভাবছিলাম মোবাইলটা নিয়ে দোকানে যাব, কিন্তু মোবাইলের চার্জ আজ আর কমেনি, ফুল চার্জ আছে। আমি কোনো উত্তর করলাম না। আস্তে আস্তে হাত মুখ ধুয়ে নাস্তা করে স্কুলে গেলাম। স্কুলে যাওয়ার পরেও মনটা খারাপ হয়ে রইল। নিজেকে খুব শূন্য শূন্য মনে হলো। পুরোটা ক্লাস মরার মতো ব্রেঞ্চের উপর মাথা রেখে বসেছিলাম। বান্ধবীরা সবাই জিজ্ঞেস করতেছিল, কী রে, তোর কি হয়েছে? এমন করে পড়ে আছিস কেন? বাসায় কিছু হয়েছে? না রে, কিছু হয়নি, এমনি মাথাটা ধরেছে। স্কুল ছুটি হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ চোখে পড়ল রাস্তার মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। মন বারবার বলছিল সজীব ভাইয়া হবে। হার্টবিট পুরাই বেড়ে গেছিল। তখন বুঝতে পারিনি কেন এমন হয়েছিল। সেদিন প্রথমবার আমার হার্ট এত জোরে জোরে বিট দিয়েছিল। ওই সময়ের অনুভূতিগুলো বোঝানোর মতো না। আচ্ছা, সজীব ভাইয়া যদি না হয়, সে এখন এই সময় তো এখানে থাকার কথা না। এসব ভাবতে ভাবতে সামনে এগোতে দেখি আসলেই সজীব ভাইয়া। ভাইয়া আমাকে দাঁড় করায়, আর আমার বান্ধবীরাও সজীব ভাইয়ের কাছে পড়তো, তো ওরাও ভাইয়াকে সম্মান দেখিয়ে সামনে চলে যায়। ভাইয়ার হাত থেকে একটা প্যাকেট বের করে আমার হাতে দেয়। কি ভাইয়া? একটা মোবাইলের ব্যাটারি। এটাই এখন ফুল চার্জ আছে। একটার চার্জ শেষ হলে আরেকটি ভরবে। তবে সাবধান, তোমার মায়ের হাতে পড়লে কিন্তু তুমি শেষ। আর হ্যাঁ, যখনই একটার চার্জ শেষ হবে তখন একটা ব্যাটারি আমার কাছে দিবে, আমি চার্জ করে এনে দেব। আচ্ছা ভাইয়া, তাহলে এখন যাই। ওকে। পেছন থেকে ভাইয়া আমাকে ডাক দিল, আখি। ভাইয়া কিছু বলবেন? না মানে, বলছিলাম কাল রাতে একবারও কি আমাকে মিস করছিলে? আমি মাথায় একটু নিচু করে, জানি না বলেই মুচকি একটা হাসি দিয়ে দিলাম দৌড়। সজীব আখির যাওয়া দেখে নিজেও মুচকি মুচকি হাসে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে চিন্তা করে কালকে একটা দিন আখির সাথে কথা বলিনি। মনে হয়েছে কতদিন কথা হয়নি। আচ্ছা, আখি যদি আমার জীবন থেকে হারিয়ে যায়, ভেবেই কেমন যেন কষ্ট হচ্ছে। ওকে হারানোর যন্ত্রণা অনেক কষ্টের হবে। খুব ভালোবাসি আখি তোমাকে। এভাবে প্রতিদিন আমাদের এসএমএসে কথা হতো। চার্জ শেষ হলে ভাইয়াকে একটা ব্যাটারি দিয়ে দিতাম। ভাইয়া চার্জ দিয়ে হয়তো স্কুলে যাওয়ার সময় বা প্রাইভেট পড়তে গেলে চার্জ করে এনে দিত। একদিন সজীব নজিবকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাইয়া, তুই সারাদিন আখিদের বাড়িতে কি করিস? তোর কোনো কাজ কাম নাই নাকি? বাসায় এত কাজ আব্বা একলা পারে? তুই বড় ভাই, একটু তো আব্বার হাতে হাত লাগাতে পারিস। সজীবের কথা শুনে নজিবের মাথায় রক্ত উঠে যায়। নজিব সজীবের গালে একটা চড় দিয়ে বলে, তুই করতে পারিস না আব্বার সাথে কাজ? সারাদিন বই নিয়ে লাড়াচালা করিস, কোনো কাজে লাগে তোকে? আর শোন, আমি যেখানে খুশি যাই, তোর জানার দরকার আছে? ছোট সবসময় ছোটর মতো থাকবি। সজীব আর কিছু বলে না। একরাশ অভিমান নিয়ে পড়ার টেবিলে ধপাস করে বসে পড়ে। এদিকে নজিবের মা সব দেখেও চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেও নজিবকেই সাপোর্ট করে। সে চায় সজীব এখন পড়ালেখা ছেড়ে সংসারের হাল ধরুক, কিন্তু সজীব লেখাপড়া ছাড়া কিছুই বোঝে না। কয়েকবার সজীবকে লেখাপড়ার জন্য বাসা থেকে বকাঝকা দিয়ে বের করে দিয়েছিল, কিন্তু সজীব ওর কথায় অনড়। সে যে করে হোক লেখাপড়া ছাড়বে না। আর আমার খরচ আমি নিজেই বহন করি। প্রাইভেট পড়িয়ে যা টাকা হয় তাতে আমার নিজের খরচ হয়ে যায়, বরং আরও পারলে সংসারে মাঝে মধ্যে টুকটাক কিনে দেয়। তাহলে কেন আমি পড়ালেখা ছাড়ব? আমি শেষ পর্যন্ত লেখাপড়া করব। রাতে ঘুমালে সহজে আমার ঘুম ভাঙত না। আমার ঘুম ছিল খুব গভীর। রাতে কেউ আমাকে এ রুম থেকে ও পাশের রুমে নিয়ে গেলেও আমি কোনো টের পাবো না। হঠাৎ একদিন রাতে আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখে ভয় পেয়ে আমি মা বলে চিৎকার করে উঠে বসে পড়ি। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। পাশে হাত দিতেই দেখি মা নেই। আমি মা বলে আরও জোরে চিৎকার দিলাম। চিৎকার শুনে পাশের রুম থেকে মাকে আসতে দেখলাম। মা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করছে, কী রে, কি হয়েছে? আমি কাঁদতে কাঁদতে বললাম, মা, তুমি কইছিলা আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, স্বপ্ন তো স্বপ্নই হয়, এতে ভয় পাওয়ার কিছু নেই। কান্না থামা, পাশে আছি আমি। তখন আবসাভাবে খেয়াল করেছিলাম পাশের রুম থেকে জানালা থেকে ঠাস করে কিছু একটা নিচে পড়ল।
আমি শব্দ শুনে ভয়ে লাফিয়ে উঠলাম। মা, ও মা! পাশের রুম থেকে যেন কিসের শব্দ আসছে। মা একটু বিব্রত হয়ে জবাব দিল, বিড়াল হবে, ভয় পাস না, তুই শুয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মাকে সেদিন শক্তভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে গিয়েছিলাম। আর সেদিন হলো মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধার শেষ দিন। আর কখনো মাকে জড়িয়ে ধরে শুইনি, আর কখনো মায়ের সাথে মন খুলে কথা বলিনি। একদম চুপচাপ হয়ে গেছিলাম। সেদিন রাতের স্বপ্ন দেখার পর থেকে আমার মনে অন্যরকম একটা আতঙ্ক তৈরি হয়েছিল। পরের দিন রাতে ঘুম আসে না। চোখ বন্ধ করলেই রাতের ভয়ঙ্কর স্বপ্ন আমার চোখে ভাসে। গরম থাকা সত্ত্বেও ভয়ে গায়ে কাঁথা দিয়ে মুখ ঢেকে নিয়েছিলাম। মা ভেবেছিল আমি ঘুমিয়ে গেছি। মাকে দেখে মা আস্তে আস্তে আমার পাশ থেকে উঠে যাচ্ছে। ভেবেছি হয়তো বাইরে গেছেন নিজের ব্যক্তিগত কাজে, কিন্তু না, মায়ের কোনো খবর নেই। এদিকে আমার ভয় আস্তে আস্তে বাড়তে থাকলো। আমি উঠে বিছানায় বসলাম। তখন পাশের রুম থেকে মায়ের কথার আওয়াজ পেলাম। শুধু মায়ের কথার আওয়াজ না, আরও একজনের কণ্ঠ কানে ভেসে আসতেছিল। তখন ভয়ের থেকেও বেশি আগ্রহ জন্মে গেছে পাশের রুমে কী হচ্ছে সেটা দেখার জন্য। আমি আস্তে আস্তে বিছানা থেকে নামলাম। মোবাইলের একটু আলো জ্বেলে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে মায়ের কথার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে পারলাম এটা আসলে কেউ নয়, এটা নজিব ভাইয়া। আমার পুরো শরীর কাঁপতেছিল। হাত পা একদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে, অন্যদিকে রাগ আর ঘৃণায় শরীর অচেতন হয়ে আসে। মনে হচ্ছে এক্ষুনি নিচে পড়ে যাব। কিন্তু শুধু মনে হওয়ার সীমাবদ্ধ না, তখন কি হয়েছিল আমার মনে নেই। সকালে চোখ খুলতে দেখি আমার হাতে স্যালাইন দেওয়া, পাশে ছোট বোন বসেছিল। ছোট আপুকে দেখে আমি হাসতে হাসতে বলি, আপু তুমি এখানে কি করব? মা ভোররাতে ফোন দিল, তুই নাকি মাথা ঘুরিয়ে পড়ে গেছিস, তোর ওপর নাকি জিনের আসর লাগছে, আজে বাজে স্বপ্ন দেখিস ঘুমের মধ্যে, হাঁটিস, এর জন্য নাকি তোর অবস্থা খারাপ, রাত থেকে তোর কোনো হুঁশ নেই। আমি আপুর কথাগুলো শুনে চুপ করে রইলাম। কিছু বলার ভাষা নেই। মার কত কিছু বলবে আল্লাহ ভালো জানেন। যে মহিলা এত জঘন্য হতে পারে সে এতটুকু বলতেই পারে। ভাবতে ভাবতে চোখের কোণে পানি জমা হয়েছে। আপু আমার চোখে পানি দেখে সান্ত্বনা দিচ্ছে, আরে পাগলি, কান্না করিস না, ভয় পাওয়ার কিছু নেই। ডাক্তার বলেছে এমনি শরীর দুর্বলের জন্য এমন হয়েছে। তবুও মা গেছে কবিরাজকে ডাকতে। সীমা আপুকে বলেছি ও এসে পড়বে, এখনই কিছু হবে না তোর। আপু দেখো, আমার কিছুই হয়নি, কবিরাজকে ডাকার কোনো দরকার নেই। ভয়ঙ্কর স্বপ্নের কথা বলছিস তোরা? স্বপ্নের চেয়েও বাস্তবে যা দেখেছি তা আরও ভয়ঙ্কর, যা কখনো জীবন থেকে মোছা যাবে না। আর এই স্বপ্ন যদি না দেখতাম তাহলে হয়তো এই জঘন্য একটা রাতের সাথে পরিচয় হতো না। আল্লাহ এই দিনটি দেখানোর জন্যই আমার ঘুম কেড়ে নিয়েছিল। এসব ভাবতে ভাবতে আমার চোখে বারবার পানি চলে আসে। কোনোভাবেই চোখের পানি আটকাতে পারছি না। কী রে, কি বিড়বিড় করছিস? আপু আমার কোনো আসর লাগেনি, আর ভয়ঙ্কর স্বপ্ন বলতে কোনো ভূত প্রেতনিও দেখিনি। আরে কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। কতক্ষণ পরে বড় আপু এসে পড়ে। আপু এসে আমাকে জড়িয়ে কান্না জড়িয়ে দেয়, কপালে চুমু দিয়ে, কি হয়েছিল তোর? তোকে কতবার বলেছি ভালো মতো একটু খাওয়া দাওয়া কর, কোনো কথা শুনিস না তুই, সারাদিন টোটো করে ঘুরিস। আমি আপুকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কান্না করি। মায়ের পরে আমার বড় আপুকে স্থান দিয়েছিলাম। আপুর বুকে মাথা রেখে কান্না করে একটু হলেও শান্তি লাগছিল। চিৎকার দিয়ে মায়ের কথা বলতে ইচ্ছে করছিল, কিন্তু কিছু করার নাই। একে তো আমার কথা বিশ্বাস করবে না, দ্বিতীয়ত দুলাভাইদের কানে গেলে, আপুদের শ্বশুরবাড়ির লোকেরা শুনলে আপুর সংসারে নিয়ে টানাটানি হবে। পাশের গ্রামের একজন কবিরাজ নিয়ে আসে মা। মায়ের মুখটা দেখে বড্ড মায়া হচ্ছিল। এই মা যে মা আমাকে সবসময় বুকে আগলে রেখেছে, কখনো কোনো কিছুতে কষ্ট পেতে দেয়নি, সেই মা কিনা ওনার ছেলে বয়সী ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে। মা যতই যাই করুক, আমার জন্য আমার কখনোই আর মায়ের প্রতি সেই ভক্তি সেই শ্রদ্ধা আসবে না। আমি কবিরাজের সামনে যেতে নারাজ, তাও বড়াপু আর মা আমাকে জোর করে কবিরাজের সামনে নিয়ে যেতে লাগলো। অনিচ্ছা সত্ত্বেও আমাকে কবিরাজের সামনে নিয়ে বসালো। কবিরাজ আমাকে দেখেই দুইটা কি যেন ভুং ভাং বলে চিৎকার দিল। মুখে একটু পানি ছিটা দিয়ে আমার থুতনি ধরে তার মুখ বরাবর
সোজা করে জিজ্ঞেস করলো, বল, তুই কই থেকে আসিস? আমি কি বলবো? চুপ করে ভণ্ড কবিরাজের কারবার দেখতেছিলাম। আমি তো জানি আমার উপর আসলে জিনের আসর আছে নাকি অন্য কিছু। কিছুক্ষণ পর কবিরাজ ধমকের সুরে আবার জিজ্ঞেস করলো, কিরে, চুপ করে আসিস কেন? আমাকে দেখে তোর ভয় হয় না? তুই জানিস আমি তোকে এখানে মেরে ফেলতে পারি। তাড়াতাড়ি বল, কই থেকে আসছো? আমি চুপ করে কবিরাজের দিকে তাকিয়ে বসেছিলাম। কবিরাজ এবার অন্য একটা বোতল থেকে হাতে একটু পানি নিয়ে আমাকে আবারও বললেন, তাড়াতাড়ি বল, কে তুই? না হলে কিন্তু আমি এই পানি তোর গায়ে মেরে আগুন ধরিয়ে দেব। আমি তাও চুপ হয়ে বসে রইলাম। কতক্ষণ পরে গায়ে পানি ছিটা দিল, কিন্তু আমার কিছুই হলো না। কবিরাজ বুঝতে পেরেছে আমার সাথে কিছুই নেই, আর ভণ্ডামি করেও লাভ। তাই সে আর কিছু জিজ্ঞেস করল না, তবে মাকে উদ্দেশ্য করে বলল, আপনার মেয়েকে দূর থেকে জিন ইশারা করে, ভেতরে প্রবেশ করেনি, এর জন্য আমি ডেকে আনতে পারছি না। তবে আস্তে আস্তে এটা ভেতরে প্রবেশ করার চেষ্টা করবে। আমি পানি পড়া দিচ্ছি, এটা দিয়ে কালকে গোসল করিয়ে দেবেন। আর এই তাবিজ সবসময় হাতে বা কোমরে বেঁধে রাখতে বলবেন, তাহলে জিনের বাপও কাছে আসতে পারবে না। মা ওনার কথায় মাথা নাড়ল। কবিরাজকে মা 1000 টাকা দিয়ে বিদায় দিল। মা কালো সুতা এনে তাবিজটা মাদুলির মধ্যে ভরে আমার কোমরে বেঁধে দিল। বড় অপু নাস্তা এনে নিজের হাতেই খাইয়ে দিল। কতক্ষণ পর সজীব ভাইয়া আসলো আমাকে দেখতে। ভাইয়াকে দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। ভাই এখন তো কলেজে থাকার কথা, এখানে কেন? ভাইয়া, আপনি কলেজে যাননি? গিয়েছিলাম, একটা ক্লাস করে চলে আসছি। তুমি অসুস্থ, আর আমি শুনে সেখানে আর থাকতে পারি। ছুটে চলে আসছি তোমাকে দেখতে। ও, কিছু না। কি হয়েছিল তোমার? না ভাইয়া, এমনি মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলাম। তোমাকে বলছি না ঠিকমতো খাওয়া দাওয়া করবে। কথা শোনে না কেন তুমি? সবে তো ঠিক ছিল। তবে না, কিছু না। আচ্ছা, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আমার কাল পরীক্ষা আছে, পড়তে হবে। সজীব ভাইয়াকে দেখে মনে একটু সাহস পেলাম, ভালো লাগছিল। কিছুক্ষণের জন্য মায়ের বিষয়টা ভুলেই গিয়েছিলাম। তবে মজার বিষয় হলো, আপুরা যে কয়েকদিন এখানে ছিল, নজিব ভাইয়া একবারের জন্য বাড়ির সীমানেও আসেনি। 3 দিন থেকে আপুরা চলে যায়। ভাগিনা ভাগ্নিকে নিয়ে এই 3 দিন ভালোই দিন চলছিল। আপুরা চলে যেতে না যেতেই নজিব ভাইয়া বাড়িতে হাজির। আমার সামনে পান চিবোতে চিবোতে 32টা দাঁত বের করে বলল, আখি, তুমি কেমন আছো? শুনলাম তুমি নাকি খুব অসুস্থ। শয়তানটাকে দেখে আমার মাথায় রক্ত উঠে গেছে। ইচ্ছে করছিল একটা ছুরি এনে ওর পেটে ঢুকিয়ে দিই। রাগ কন্ট্রোল করে ওনাকে কোনো জবাব না দিয়েই দরজা আটকে ঘরে চলে গেলাম। রাতে আমি মায়ের পাশে শুয়েছিলাম। কিছুক্ষণ পর দেখি মা আস্তে আস্তে নেমে যাচ্ছে পাশ থেকে। মা ভেবেছে আমি ঘুমিয়ে গেছি, কিন্তু ঘুম কি আর হবে? কাঁথা মুড়ি দিয়ে বালিশে মুখ ডুবিয়ে শব্দ ছাড়া কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম টের পেলাম না। দিনের পর দিন যেতে থাকলো, আর কতদিন মায়ের এই পরকীয়া সহ্য করব? এবার সত্যি সত্যি আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। দুলাভাইদের কানে এসব গেলে আপুদের সংসারে সমস্যা হবে, সবাই থুতু করবে, সেই ভয় আর আপুদের বলি না। নীরবে সহ্য করছি, কিন্তু আমি যে খুব ক্লান্ত, আর পারছি না। মনে মনে সিদ্ধান্ত নিলাম সজীব ভাইয়াকে তার ভাইয়ের কথা বলবো। সারা রাত কাঁদতে কাঁদতে চোখের পানিতে ভেজে বালিশে কখন যে ঘুমিয়ে যায় টের পায় না। সকালে মাথায় হাজার চিন্তা নিয়ে স্কুলের দিকে রওনা করলাম। স্কুলে এখন আর মন বসে না। আগের মতো আর মন নাই। না আছে মুখে সেই হাসি, না আছে বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া, না আছে কারোর সাথে মন খুলে কথা বলা। স্কুল থেকে প্রাইভেট পড়তে গেলাম। ভেবেছিলাম ভাইয়াকে সবটা বলবো, কিন্তু মন বাধা দিল। সজীব ভাইয়া যদি মনে করে আমি খারাপ মেয়ে, উনি যদি মায়ের কথা শুনে আমার সাথে কথা বলা অফ করে দেয়, তাহলে কি হবে? আমি তো ওনার সাথে কথা না বলে থাকতে পারবো না। এসব চিন্তা করতে করতে আর বলা হয়নি। সবাই তো পর হয়ে গেছে। সকল দুঃখ কষ্টে যার বুকে মাথা দিয়ে কষ্টগুলো লুকিয়ে রাখতাম, সেই মা আজ কাছে থাকতেও মনের দিক থেকে অনেক দূরে। আর ভাইয়াও যদি আমার সাথে কথা বলা অফ করে দেয়, তখন আমি কই যাব? আমার তো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই অনেক ভালো। কি হলো আখি, তোমার কি কিছু হয়েছে? না ভাইয়া, কিছু না। তাহলে এমন চিন্তিত লাগছে কেন? কই না তো। এমনি ভাইয়া, শরীরটা খুব খারাপ লাগছে।
সজীব বুঝতে পারে আখির কিছু হয়েছে, যার জন্য আখি ভয় পাচ্ছে। সাহস দিতে হবে। শোনো আখি, আমার মনে হয় তোমার কিছু হয়েছে। তুমি না বললেও আমি তোমার মুখ দেখে বুঝতে পারি। যা হয়েছে আমার কাছে নাই বলো, ঠিক আছে? কিন্তু নিজেকে শক্ত করো। সামনে তোমার পরীক্ষা, ভালো রেজাল্ট করতে হবে। কেউ কারো জন্য না, স্বার্থের জন্য নিজের আপন লোকগুলো অনেক সময় পর হয়ে যায়। কেউ আপন না, তাই তুমি নিজেকে শক্ত হও। কে কি করলো, কে কি বলল, সেদিকে তাকানোর কোনো দরকার নেই। আমি ভাইয়ার কথাগুলো শুনে একটু হলেও সাহস পেলাম। মনে মনে নিজেকে ধিক্কার দিলাম। আমি কিছু দেখিনি, আর কিছু জানি না। আমি আমার নিজের মতো করে নিজেকে নিয়ে বাঁচব, আবার আগের মতো হয়ে যাব। আমি তো কিছু বন্ধ করতে পারবো না, কিছু বলতেও পারবো না। তাহলে অন্যায় করবে একজন আর কষ্ট পাবে আরেকজন, কোনো মানেই হয় না। আস্তে আস্তে নিজেকে সামলে নিয়েছি। এখন আর আগের মতো কষ্ট হয় না, বলতে গেলে পাথর হয়ে গেছি। তবে মায়ের সাথে কথা হতো খুব কম। মায়ের থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। প্রয়োজন ছাড়া কখনো কথাই বলি না। মা অবশ্য অনেক বুঝিয়েছে, কিন্তু আমার ওনাকে দেখলেই কেমন যেন ঘৃণা লাগতো। কথা বলার ইচ্ছে হতো না। এইভাবে দেখতে দেখতে আমার অষ্টম শ্রেণীও শেষ। মোটামুটি ভালো একটা রেজাল্ট হয়। নবম শ্রেণীতে সজীব ভাইয়া নিজে গিয়ে ভর্তি করায়। এদিকে ভাইয়াও ইন্টার পাশ করে অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা করে। ভাইয়ার ইচ্ছে ছিল ঢাকা গিয়ে লেখাপড়াটা করবে। এর জন্য ভাইয়া একদিন বিকেলে ভাইয়া আমাকে একটা এসএমএস দেয়। আখি, একটু নদীর ঘাটে আসতে পারবে? তোমার সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা ভাইয়া, আসছি। আমিও ভাইয়ার কথা শুনে দৌড়ে নদীর ঘাটে চলে যাই। গিয়ে দেখি ভাইয়া একটা গোলাপ আর একটা চিঠি আর ছোট একটা গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়া ভাইয়া মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি বেশ বুঝতে পারছিলাম ভাইয়ার ভয় করছে, তবে আমারও একটু নার্ভাস লাগছিল, কারণ ভাইয়ার হাতে ফুল দেখে একটু আঁচ করতে পেরেছি। ভাইয়া কিছু বলবেন? হুম। আখি, তোমাকে কিছু কথা বলার ছিল। জানি না তুমি কিভাবে নিবে। তুমি প্রথম যেদিন আমার কাছে পড়তে আসো, সেদিন থেকেই তোমাকে বড্ড ভালোবেসেছি। আমার সামনে ভাইয়া হাঁটু গেড়ে বসে গোলাপটা আমার সামনে দিয়ে বলে, আই লাভ ইউ আখি। আমি তোমাকে অনেক ভালোবাসি। জীবনে মরণে তোমাকেই আমার পাশে চাই। আমিও ভাইয়াকে যেহেতু পছন্দ করতাম, সাত পাঁচ না ভেবে আমিও আই লাভ ইউ টু বলে দিই। ভাইয়ার সাথে আমার আগের মতোই এসএমএসে কথা হতো, আর পড়তে যেতাম তখন দেখা হতো। এছাড়া আর দেখা হতো না। আবার শুক্রবার ভাইয়া নিজেই একবার পুকুর ঘাটে আসতো। সেখান থেকে আমাকে এক নজর দেখেই চলে যেত। ভাইয়া আগে আমার প্রচুর কেয়ার করত। এখন আগের থেকে আরও বেশি কেয়ার নেই, আর সেটাই সন্দেহ করে নজিব ভাইয়া। আখি, আখি বাইরে আসো তো একটু। বাইরে গিয়ে দেখি নজিব ভাইয়া। তোমার সাথে আমার কথা ছিল। আমার সাথে আপনার কি কথা? যা যা জিজ্ঞেস করছি সেটাই বলো। সজীবের সাথে তোমার কি সম্পর্ক? কি সম্পর্ক মানে? সে আমার প্রাইভেট টিচার। প্রাইভেট টিচার নাকি অন্য কিছু? এইসব ফালতু কথা বলতে আসছিস কেন? কি সমস্যা? নিজে যেমন অন্যকে তেমন মনে করস? শোন, আর কোনোদিন আমার কাছে এইসব আজে বাজে কথা বলতে আসলে তোর খবর আছে। তোকে দেখলে আমার গা জ্বলে। নজিব আকির কাছে কোনো উত্তর না পেয়ে মনে মনে ভাবতে থাকলো, কী থেকে কী করা যায়, কী করলে ওদের সম্পর্কে জানতে পারবো। অনেক চিন্তা ভাবনা করে বাসায় যায়। গিয়ে সজীবের পাশে বসে। সজীব তখন পড়তেছিল। সজীব ওর বড় ভাইকে ওর রুমে দেখে একটু চমকে যায়। আবার কি ঝামেলা তৈরি করবে? ও তো ঝামেলা ছাড়া আমার সাথে কথা বলে না। কিরে ভাইয়া, কিছু বলবি? না মানে, একটা কথা বলতে আসছি। কিভাবে যে বলি, বলে ফেল। আসলে এতদিন আমি তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। মাফ করে দিস। আমি আমার ভুল বুঝতে পারছি। এখন থেকে ভালো হয়ে যাব। আজ থেকে আমরা ভাই ভাই, আর ঝগড়া করব না। তুই মনোযোগ দিয়ে পড়ালেখা কর। আমি এখন থেকে তোর দিকে খেয়াল রাখব। এখন থেকে আমরা বন্ধু, আবার ভাই। সত্যি ভাইয়া? হ্যাঁ রে, সত্যি। সজীব পড়ার টেবিল থেকে উঠে বসে নজিবকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর নজিব বলে, আচ্ছা, আমি একটু বাজারে যাচ্ছি। তোর কিছু লাগবে? না ভাইয়া, তেমন কিছু লাগবে না। তবে আমার মোবাইলে একটুও চার্জ নেই। তুমি একটু চার্জ দিয়ে আনলে আমার আর যেতে হতো না।
সেই সময়টুকু পড়তে পারতাম। নজিব মনে মনে ভাবে, আহ, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। দে, আমি দিয়ে নিয়ে আসব। সেদিন নজিব মোবাইল নিয়ে সজীবের মোবাইল পুরো ঘেটে ঘুটে সব দেখে ফেলে। আখির সজীবের সবগুলো এসএমএস বসে বসে পড়ে আর মোবাইলে ছবি তুলে রাখে। বাসায় এসে নজিব কিছু বলে না। পরের দিন সকালে নজিব আখির মাকে ফোন দেয়। চাচি, মেয়ের কোনো খবর রাখো। কেন, কি হয়েছে? তোমার মেয়ের সজীবের সাথে সম্পর্ক আছে। কি আজে বাজে কথা বলছিস? তুই কি আমার মেয়ের নামে বদনাম দিতে চাস? চাচি, তুমি আমাকে এমন মনে করো? এই শোন, আমার মেয়ের নামে আর একটাও যদি বাজে কথা বলো তাহলে তোর মুখ আর দেখাবি না। নজিব আখির মাকে কিছু বোঝাতে পারল না। আখির মা বিশ্বাস তো করলই না, আরও নজিবকে ঝাড়ি দিয়ে ফোন কেটে দিল। নজিব চিন্তায় পড়ে যায়, কিভাবে বোঝাবে। অনেক ভাবতে ভাবতে আবার সজীবের কাছে যায়। মা, আমাকে ডেকে জিজ্ঞেস করলে, এই তোর কি সজীবের সাথে কোনো সম্পর্ক আছে? সত্যি করে বলবি, তোকে দিয়ে যেন আমার মান ইজ্জত নষ্ট না হয়। আমি মনে মনে বলি, যার নিজেরই কোনো ইজ্জত নেই সে আবার অন্যের ইজ্জত নিয়ে চিন্তা করে। এই কথা তোমাকে নিশ্চয়ই নজিব বলেছে। হ্যাঁ, সকালে আমাকেও জিজ্ঞেস করেছে আমার সজীব ভাইয়ের সাথে কি সম্পর্ক থাকবে। পড়ালেখা ছাড়া তার সাথে আমার কোনো পছন্দ নেই। আমিও বিশ্বাস করি নাই। তবে যদি কখনো শুনি এমন কিছু, তাহলে পড়ালেখা বন্ধ করে একদম বিয়ে দিয়ে এই ঘর থেকে বিদায় দিব। আমি মায়ের যাওয়ার দিকে চেয়ে ভাবতেছিলাম, এখন নজিব এখন কি চাইছে? ও এখন হঠাৎ আমার পিছনে লাগলো কেন? নজিব সজীবের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, তোর আখির সাথে কোনো সম্পর্ক আছে? না ভাইয়া, কি সম্পর্ক থাকবে? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও জাস্ট আমার কাছে প্রাইভেট পড়ে। দেখ, আমার কাছে মিথ্যা বলে কোনো লাভ নাই। আমি তোর মোবাইল থেকে তোর সব এসএমএসগুলো দেখেছি। আর আমিও আখিকে পছন্দ করি। তুই আমার ছোট ভাই। তুই পছন্দ করলে তোর জন্য আমি তোদের মাঝখান থেকে সরে যাব। তাই যা সত্যি সেটাই বল। হ্যাঁ ভাইয়া, আমি আখিকে পছন্দ করি। শুধু পছন্দ না, আমি ওকে ভালোবাসি। আর আজ হোক কাল নিজের পায়ে দাঁড়িয়ে ওকে বিয়ে করে নেব। ও আচ্ছা, আমি তোদের পাশ থেকে সরে যাব। তুই আমার একটা মাত্র ছোট ভাই। তোর জন্য আমি এতটুকু করতেই পারি। নজিব সজীবকে অনেক সান্ত্বনা দিয়ে অনেক ভরসায় সাহস দিল। অনেক ভাবনা চিন্তার পরে সন্ধ্যার পর আমি মাকে বললাম, মা, একটু সজীব ভাইয়াকে আসতে বলো। আমার কাল পরীক্ষা আছে। 2 অঙ্ক বুঝি না। ভাইয়াকে বলো এসে অঙ্ক দুটো করে দিতে। মা আমার কথা মতো ভাইয়াকে ফোন দিল। ভাইয়াও আম্মুর ফোন পেয়ে দ্রুত আমাদের বাড়িতে চলে আসে। কি হয়েছে আখি, কালকে তোমার পরীক্ষা? আমাকে আগে কেন বলনি? হুট করে এভাবে জরুরি তলব কেউ করে? আরে ভাইয়া, পরীক্ষা টরীক্ষা কিছু না, জরুরি কথার জন্য ডেকেছি। ও, খারাপ কিছু হয়েছে? ভাইয়া, কালকে নজিব ভাইয়া আম্মুকে ফোন দিছিল। ফোন দিয়ে বলেছে আপনার সাথে আমার সম্পর্ক আছে। কিন্তু মা বিশ্বাস করেনি। ভুলেও নজিব ভাইয়ের সাথে কিছু শেয়ার করবে না। সজীব নিজের কপালে হাত রেখে বলে, হায় আল্লাহ, কি বলো এসব? আমার ভাইকে তো সব বলে দিয়েছি। এখন কি হবে? আর ভাইয়া নাকি তোমাকে পছন্দ করে। আর আমি সত্যিটা বললে সে নাকি সরে যাবে। আল্লাহ ভালো জানেন সামনে কি হতে চলেছে। সজীবের চোখ লাল হয়ে আসে। সজীব আস্তে করে আখির পাশ থেকে উঠে যায়। হাঁটতে হাঁটতে চিন্তা করে, ভাই হয়ে আমার সাথে এমন কিভাবে করলো। ভাই তো জানে আমি আখিকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। নজিব সকাল সকাল আখির মায়ের সামনে দাঁড়ায়। আখির মা নজিবকে দেখে, তুই এখানে? কোন মতলবে এখানে এসেছিস? তোকে বারণ করেছি আমার সামনে আসতে। তুই আমার মেয়ের নামে বদনাম তুলতে চাস? না গো চাচি, প্রমাণ নিয়ে এসেছি। মানে? নজিব আখির মায়ের সামনে সজীবের বলা সব কথা রেকর্ড করে আনে আর সেই রেকর্ড শোনায়। মা আমার কাছে এসেই কোনো কথা না বলেই চুলগুলো ধরে যাতা গালিগালাজ শুরু করে। শেষে মা সিদ্ধান্ত নেয় আমাকে আর পড়াবেন না। ওনার ছেলে ঠিক করা আর তার সাথেই আমার বিয়ে দিবে। আমার বোনেরা এসব শুনে আবার আসে। তারাও অনেক বকাঝকা করে। কোনো উপায় না পেয়ে আমার বড় ধোলাভাইয়ের পা ধরে কান্না করে দেই, ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দেন। আমি আর কখনো এমন করব না। আমি পড়ালেখা করতে চাই।
দয়া করেন আমার উপর, আমাকে শুধু পড়ালেখায় সুযোগ করে দেন। কিন্তু মা বোনেরা কেউ আর পড়ালেখার জন্য রাজি না। মা আমাকে প্রচুর মারে, এত মারে যে আমি অজ্ঞান হয়ে যাই। পরে বড় দুলাভাই আমাকে পুকুর ঘাটে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে অনেক বোঝায়, দেখো আখি, তুমি আমার ছোট বোনের মতো। আমরা চাই তুমি বড় হও, নিজের ভালো নিজে বুঝতে শেখো। এখন তোমাকে আমি যদি নিয়ে যাই, সেখান থেকে তুমি যদি কোনো অঘটন ঘটাও, তখন আমার মানিজ্জন থাকবে? সত্যি দুলাভাই, এমন কিছু করব না। আপনার পায়ে পড়ি, আমাকে লেখাপড়ার সুযোগ করে দিন। সামনে আমার এক্সাম, তারপর টেনে উঠব। প্লিজ এমন করেন না, দয়া করেন। আর আমার বা আমাদের কারুর প্ল্যান নাই পালিয়ে যাওয়ার। আমাকে আমার দুলাভাই প্রতিজ্ঞা করায় আমি আর সজীব ভাইয়ের সাথে কথা বলবো না। আমিও সেটাই মেনে নিই। দুলাভাই মাকে আর আপুদের বোঝায়। বড় আপু আসার সময় আমাকে তাদের বাসায় সাথে করে নিয়ে যায়। রাস্তা দিয়ে যখন আপুদের বাড়ি যাচ্ছিলাম, তখন আমার চোখ দুটো সজীব ভাইয়াকে খুঁজতেছিল। ইস, একটাবার যদি দেখতো আমি চলে যাচ্ছি, তাহলে ভাইয়া জানতে পারতো আমি বড় আপুর সাথে চলে যাচ্ছি। সজীব আখিকে মেসেজ দেয়, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো রিপ্লাই পায় না। রিপ্লাই না পেয়ে সোজা আখির বাড়িতে যায়। কিন্তু সজীব খেয়াল করে নজিবও আখির বাড়িতেই আছে। সজীব খুব সতর্কতার সাথে ঘরের দিকে লক্ষ্য রাখে। 1 মাস পর আমার নবম শ্রেণীতে পরীক্ষা শুরু হয়। এর জন্য আমি বাড়িতে চলে আসি। পরীক্ষা শুরু হবে জেনে সজীব ভাইয়া পুরো পরীক্ষার সময়টা স্কুল গেটের সামনে দাঁড়িয়ে থাকে। ভাইয়াকে দেখেও আমি না দেখার মতো করে চলে যায়। তখন কলিজা ফেটে কান্না আসার মতো অবস্থা। তাও দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে বাড়িতে চলে আসি। আমি চাই না কোনো ঝামেলা হোক। প্রতিটি পরীক্ষায় ভাইয়া স্কুল গেটের সামনে দাঁড়িয়েছিল। ভাইয়া পড়ার জন্য ঢাকায় চলে যায়। 3 মাস পরে ভাইয়া মার ফোনে একটা মেসেজ দেয়, রাতে সজাগ থেকো, আমি আসব তোমার জন্য একটা মোবাইল নিয়ে। এসএমএসটা দেখেই সাথে সাথে ডিলিট করে দেই। আমি আমার বিছানার সাথে থাকা জানালাটা হালকা করে খুলে রাখি। সজীব চারদিকে ভালোভাবে তাকায়, সতর্কতার সাথে। আখির বিছানায় ছড়িয়ে দিয়ে দৌড় দেয়। আখি মোবাইলটা পেয়ে দ্রুত লুকিয়ে ফেলে। লুকিয়ে লুকিয়ে সজীব ভাইয়ের সাথে আগের মতো আবারও এসএমএসে কথা হতো। মা জানতো যে আমি সব ভুলে গেছি, এর জন্য আর কিছু বলতো না। সজীব ভাইয়া বাড়িতে আসলে আমার সাথে দেখা করতে কিভাবে যাব কোনো উপায় পায় না। আমার এক চাচাতো বোনকে বুঝিয়ে বলে পুকুর ঘাটে দিয়ে দাঁড়ায়। আর সেখানে ভাইয়ার সাথে 5 মিনিটের মতো কথা হয়। কিন্তু কিভাবে যেন নজিব ভাইয়া দেখে ফেলে। সাথে সাথে মায়ের কাছে বিচার দেয়। মা আমাকে প্রচুর মারধর করে। আর এবার সিদ্ধান্ত নিয়ে নেন আমার বিয়ে দিবেন, তাও নজিব ভাইয়ের সাথে। কিন্তু আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। তাই আমিও বলি, যেহেতু নজিব ভাইয়ের সাথে বিয়ে দিবে, তাহলে সজীব ভাইয়া কি দোষ করেছে? আমরা দুজন দুজনকে ভালোবাসি। নজিব ভাইয়ার থেকে সজীব ভাইয়ার লেখাপড়া বোঝ অবস্থা সবার থেকে এগিয়ে। কিন্তু না, আমার মায়ের একটাই কথা ছিল, আমি যা বলবো তাই হবে। কারো বাপের সাধ্য নাই এ কথা ফেলে দেওয়ার। নজিব সজীবকে দিয়ে তুমুল মারে, যাতে ও খুব দ্রুত বাড়ি থেকে চলে যায়। নজিব ভাইয়ের বাবা মাও চায় সজীব ভাইয়াকে সরিয়ে দিতে, তবুও ভাইয়া যায় না। আপুদের কাছে মায়ের অবৈধ সম্পর্কের কথা বললে আপুরা উল্টে আমাকে মারে। আমি নাকি নিজের দোষ থাকতে মায়ের নামে অপবাদ দেই। দুলা ভাইরাও এবার আমার ওপর ক্ষেপে যায়। কেউ আমার একটা কথাও আর শোনেনি। আমাকে মা একদম ঘর বন্দি করে কারো সাথে কথা বলতে দেয় না। এমনকি বাইরের আলো বাতাস যেন চোখে পড়ে না। নজিব এটাও জানতে পারে আখির কাছে মোবাইল আছে। জানার সাথে সাথে আখির মায়ের কাছে বলে দেয়। মা আমার ঘরে এসে মোবাইলটা খুঁজে বের করে একদম ভেঙে ফেলে। ভাইয়া আমার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে আমার চাচির পায়ে ধরে কান্নাকাটি করে, একটাবার আমার সাথে কথা বলার জন্য। সজীব ভাইয়ার কান্না দেখে চাচির মন গলে। মা ঘরে আমাকে সহ তালা মেরে চাচির কাছে চাবি দিয়ে নজিব ভাইদের বাসায় যায়। তখন চাচি তালা খুলে আমাকে পেছনে নিয়ে যায়। আর সেখানে সজীব ভাইয়া থাকে। সজীব ভাইয়া কাঁদতে কাঁদতে আমার হাত ধরে বলে, প্লিজ আখি, তুমি এ বিয়েটা করো না। যেভাবেই হোক এসএসসি পরীক্ষা পর্যন্ত সামলাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। আর যদি মনে হয় সম্ভব না আটকানো,
তাহলে আমি তোমাকে নিতে আসব, তুমি চলে আসো। আর আখি, সাবধানে থেকো, খাবারগুলো দেখে শুনে খেও। তোমার মা আর আমার মা মিলে কালো জাদু করতে গেছে তোমাকে বসে আনার জন্য। আচ্ছা ভাইয়া, আমি চেষ্টা করব। আমিও আপনাকে অনেক ভালোবাসি। প্লিজ, আপনি আমাকে এখান থেকে নিয়ে যান। আমি কখনোই নজিব ভাইয়াকে বিয়ে করতে পারবো না। আখি, তোমাকে আরেকটি কথা বলতে চাই। জানি না তুমি কিভাবে নিবে, তবে এটা জানা তোমার খুব দরকার। এতদিন সম্পর্ক শেষ হয়ে যাবে, এটার ভয়ে তোমাকে কিছু জানায়নি। কি, ভাইয়ার সাথে তোমার মায়ের অবৈধ সম্পর্ক আছে। আমি সেদিন তোমাকে খুঁজতে এসে নিজ চোখে দেখেছি। তারপর থেকে যতদিন বাড়ি থাকতাম, প্রায় প্রায় তোমাকে খোঁজার জন্য আসতাম। আর একই কাহিনী আমার চোখে পড়ে। ভাইয়া, আপনি এটা জানতেন আগে থেকেই? হুম, তুমিও জানতো? আমি আরও আগেই জানতাম। তাহলে কেন আমাকে বললে না? বলতাম, কিন্তু সম্পর্ক যদি শেষ হয়ে যায়, এর জন্য বলিনি। যদি আপনি খারাপভাবে নেন, আর যদি কথা না বলেন এর জন্য। কি বলো আখি এসব? আমি তোমাকে ভালোবাসি। তোমার ভালো খারাপ দুটোই দেখা আমার দায়িত্ব। যাই যা হোক, আমি তোমাকেই ভালোবাসি, আর তোমাকেই চাই। তোমার আপুদের জানাও। জানিয়েছি, তারা উল্টো আমাকে মেরেছে আর বলেছে নিজের দোষ ঢাকতে আমি মাকে বদনাম দিচ্ছি। মাও অনেক মেরেছে আর বলেছে বিয়ে করলে নজিব ভাইয়াকেই করতে হবে। এদিকে চাচি এসে আমাকে আবার ঘরে বন্দি করে দেয়, আর সজীব ভাইকে আশা দেন মাকে বুঝাবেন। বাড়ির খাওয়া আমি বন্ধ করে দেই, না খেয়ে থাকি বললেই চলে। কিন্তু 2-3 দিন পর আমার কী যেন হয়ে যায়, পুরো মায়ের বশে চলে আসি। মা যা বলে তাই করছি, সজীব ভাইয়ের কথা মনেই পড়ে না। এদিকে আমার বিয়ের খবর সবাইকে জানানো হয়। সামনের শুক্রবার নজিব ভাইয়ের সাথে আমার বিয়ে। সজীব আখির বিয়ের কথা শুনেই দ্রুত আখির চাচির কাছে যায়। আখির চাচির পায়ে ধরে বলে, প্লিজ চাচি, আপনি এই বিয়েটা আটকানোর ব্যবস্থা করেন। চাচি, আমি আখিকে অনেক ভালোবাসি। চাচাকে একটু বোঝান, যাতে আখির মাকে বোঝায়। চাচার কথা আখির মা ফেলতে পারবে না। সজীবের কান্না দেখে আখির চাচিও কেঁদে দেয়। আখির চাচাকে আখির মায়ের কাছে পাঠায়। আখির চাচাকে আখির মা হাফসাফ জানিয়ে দেয় সে যা করছে ঠিক করছেন। তার মেয়ে, সে যার তার সাথে বিয়ে দিতে পারে। আখির চাচা আখির মায়ের কথায় খুব অপমান বোধ করেন, তাই তিনি আর এই বিষয়ে কথা বাড়ায়নি। আখির ফুপুরা তারাও এই বিয়েতে রাজি না। কেউ বিয়েতে উপস্থিত হবে না, সেটা আখির মাকে ধুয়ে মুছিয়ে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। আখির মাও কমনাপুরও জেদ করে মেয়ের বিয়ের তোড়জোড় করছেন। সজীব আবারও আখির চাচির পায়ে ধরে, তবে বিয়ে আটকানোর জন্য না, আখির সাথে একটু কথা বলার জন্য। আমাকে চাচি তাদের ঘরে নিয়ে গেলেন। গিয়ে দেখি সজীব ভাইয়া কান্নাজড়িত কণ্ঠে বলে, আখি প্লিজ, তুমি বিয়েটা করো না, বিয়েটা করো না। আমি তোমাকে খুব ভালোবাসি, চলো এক্ষুনি এখান থেকে পালিয়ে যাই। বলেই ভাইয়া আমার হাত ধরে টেনে নিয়ে যেতে চায়। কিন্তু আমার কাছে ভাইয়াকে তখন খুব অসহ্য লাগছিল। আমি একটা ঝটকা দিয়ে ভাইয়ার হাত ছাড়িয়ে আনি, আর ভাইয়াকে যা তা বলছি। মানে আমি কি বলছি সেদিন আমার কিছু মনে নেই। শুক্রবার আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু মা আমার বুদ্ধিমানি করে। যদি চাচারা ফুপুরা বিয়েতে বাগড়া দেয়, ঝামেলা তৈরি করে, এর জন্য সে বৃহস্পতিবার রাতে গোপনে বিয়ের কাজ শেষ করেন। আমার বিয়ে হয়েছে শুনে সজীব ভাইয়া সেদিন রাতেই বাড়ি থেকে চলে যায়। বিয়ের কাজ শেষ হওয়ার সাথে সাথে সজীব ভাইয়ের কথা আমার মনে পড়ে যায়। সাথে সাথে আমি কান্না জুড়ে দিই। আপুর আমার কান্না থামাতে আসে। যা হওয়ার হয়ে গেছে, কেঁদে কোনো লাভ নেই। নজিব আমার স্বামী, আর নজিবকেই আমাকে মেনে নিতে হবে। কিসের স্বামী? আমি স্বামী বলে ওকে মানি না, কোনো দিনও মানব না। বড় আপু, দেখ আখি, মেয়েদের বিয়ে একবারই হয়, বারবার না। সুতরাং পাগলামি করে লাভ নাই। অনেক করেছিস, তোদের আমার আর কোনো দরকার নেই। যা তো চোখের সামনে দিয়ে। যা ক্ষতি হওয়ার আমার হয়েছে, তোদের তো আর কিছু হয়নি। আমাকে একদম সান্ত্বনা দিতে আসবি না। তোরা যা তোদের স্বামী সন্তান নিয়ে সুখে থাক। পরের দিন আবার আনুষ্ঠানিকভাবে সবাইকে ডেকে ছোট একটা অনুষ্ঠান করা হয়, কিন্তু আমার কোনো আনন্দ ছিল না। শুধু আফসোস হচ্ছে কেন ভাইয়ের সাথে গেলাম না। নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। সজীব ভাইয়ার শেষ কথাগুলো শুধু কানে বাজতে থাকে, প্লিজ আখি, আমাকে ছেড়ে যেও না, ভাইয়াকে বিয়ে করো না। আমি তোমাকে খুব ভালোবাসি,
চলো পালিয়ে যাই। তোমার চাচা আমাদের বিয়েতে রাজি, আমাদের বৈধ বিবাহ হবে। তুমি চলো আমার সাথে আঁখি। বাসর ঘরে নজিব ভাইয়া আমার কাছে আসার অনেক চেষ্টা করে, কিন্তু আমি চিল্লাফাল্লা করে বেরিয়ে আসি। বড় আপু খুব রাগ নিয়ে আমাকে ধমক দেয়। আমার পিরিয়ড চলে আর আমার অনিচ্ছার বিরুদ্ধে বিয়ে হয়েছে, তাই আমার বিষয় আর কেউ নাক গলাতে আসবে না। বড় আপু আমাকে মারতে আসে, তখন নজিব এসে আপুকে থামায় আর বলে, থাক আপু, ছেড়ে দেন, ওকে ওর মতো থাকতে দেন। পরে আমি আমার ভাগ্নিদের কাছে গিয়ে ঘুমাই। 3 দিন নজিব আমাদের বাড়িতে ছিল। আমি আর নজিবের কাছে যাইনি, ভাগিনা ভাগ্নিদের সাথে ছিলাম। 3 দিন পর নজিব ঢাকায় চলে যায় কাজের জন্য। এদিকে সজীব ভাইয়ের সাথে আমি কোনো যোগাযোগ করি না। কিভাবে যোগাযোগ করব? আমি তো অপরাধী। আর আমার বিয়ে হয়ে গেছে, ভাইয়া কি আমাকে ক্ষমা করবে? ভাবতে ভাবতে দিন এভাবেই চলে যায়। নজিব আমার কাছে ফোন দেয়, আমি তেমন কথা বলি না। জোরপূর্বক 2-1টা কথা বলতাম, আর সব কথা মা বলতো। সারাদিন নজিব ভাইয়ের সাথে ওনার কথা হতো, আমি কিছু বলতাম না। মাঝে মাঝে অনেক হাসি আসতো, কিভাবে জীবন ওলটপালট হয়ে গেছে। 3 মাস পর নজিব ঢাকা থেকে বাড়িতে আসে। এবারও সেম কাহিনী হয়। মা আমাকে অনেক বোকাঝোকা করে, আমাকে চেহারা দেখার জন্য বিয়ে করেছে, হ্যান ত্যান অনেক কথা। আমাকে এত কথা বলছো কেন? নজিবের জন্য তোমার যদি এতই দরদ, তাহলে তুমি থাকো না, এতদিন তো ছিলে। এই কথা বলার সাথে সাথে মা আমাকে চুলের মুঠি ধরে অনেক মারে। চুপচাপ মার সহ্য করে গেছি, তাও হার মানিনি। কয়দিন পর আমার শাশুড়ি আসে আমাকে তাদের বাড়ি নিতে। পিঠা বানাবে, তাই আমাকেও নিয়ে যায়। আমার যাওয়ার ইচ্ছে ছিল না, তবুও যাই। সজীব ভাইয়া কই আছে যদি একটু খোঁজ পেতাম। ওইখানে যাওয়ার পর আমার ননদকে জিজ্ঞেস করি, আচ্ছা মনি, তোমার সজীব ভাইয়া কই? ভাবি, ভাইয়া কালকে আসছে, কিন্তু মা মানা করেছে তোমার সামনে পড়তে কথা বলতে। আচ্ছা ভাবি, এমন কথা মা কেন বলছে? তখন মনে মনে একটু আনন্দ হয়, ভাইয়াকে একটু যদি দেখতে পারতাম। এর মধ্যে সজীব ভাইয়ার রুম থেকে বের হয়ে আমার সামনে থেকে মাথা নিচু করে চলে যায়। ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ভাইয়ার চোখের নিচে কালি পড়ে গেছে, আগের থেকে অনেক শুকিয়ে গেছে। ভাইয়াকে দেখে আমার অনেক কষ্ট হচ্ছিল। কেন গেলাম না সেদিন ভাইয়ার সাথে? কেন? হাতের কাছে কিছু নারিকেল ছিল, ভাঙার জন্য আমার ননদ মণিকে বললাম সজীব ভাইয়াকে ডেকে আনতে। সজীব ভাইয়া মনির কথা শুনে এসে নারিকেল ছিলতে শুরু করে, কিন্তু আমার দিকে একবারের জন্য তাকায় না। ভাইয়া, তুমি কি আমার সাথে কথা বলবে না? ও ভাইয়া, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমার কথা রাখতে পারিনি। ক্ষমা চাওয়ার কি আছে? আমি জানি তুমি তোমার নিয়ন্ত্রণে ছিলে না। ভাইয়া, তুমি কি ভুলে গেছো আমাকে? জানো, আমি তোমাকে প্রচুর ভালোবাসি। এখনো ভাবি আজ হোক কাল তোমাকেই পাবো। সজীব ভাইয়া মাথা তুলে বলে, এখনো মনে আছে, ছোট মানুষ ঠোঁট পাতলা, এসএমএসে কথা হবে। তখন ভাইয়ার ঠোঁটের কোণায় উজ্জ্বল একটা হাসি দেখতে পেয়েছিলাম। কিছুক্ষণ পর সজীব ভাইয়াকে আমার শাশুড়ি দেখে খুব বকে, তোকে না বলছি ঘরের মধ্যে থাকতে, তুই কেন বের হয়েছিস? যা টিভি দেখ, এখানে না ডাকা পর্যন্ত আর যেন না দেখি। সজীব ভাইয়া আর কিছু বলে না, চুপচাপ নিজের রুমে চলে যায়। আমারও মনে কেমন যেন শান্তির বাতাস বইছে। মনে হচ্ছে কলিজাটা অনেক বড় হয়ে গেছে। সেদিন শ্বশুর বাড়ি থেকে বাড়িতে যেতে যেতে রাত হয়ে যায়। সেদিন রাতে সবাই অনেক ক্লান্ত ছিলাম, তাই কোনো ঝামেলা হয়নি। পরের দিন নজিব আর মা মিলে আমার সাথে যা তা আচরণ করে, কিন্তু কথাই আছে না, ভাঙবো তাও মচকাবো না। আমার অবস্থাও তেমন ছিল। শত অত্যাচারের পরও আমি আমার মতো ছিলাম। নজিব আবার ঢাকায় চলে যায়। ঢাকায় যাওয়ার আগে আমাকে একটা বাটন ফোন কিনে দিয়েছিল। সেটা দিয়ে সজীব ভাইয়ের সাথে আমার কথা, এসএমএসে কথা হতো। সজীব ভাইয়াকে এতদিন কি হয়েছে না হয়েছে সব খুলে বলি। এদিকে নজিব আমাকে সন্দেহ করে খুব তাড়াতাড়ি ঢাকা থেকে চলে আসে। আসার পর নজিব আমাকে মারে আর বলতেছিল, আমার কাছে আসতে তোর সমস্যা কি? আমার সাথে কথা বলতে তোর সমস্যা কি? নিজেকে আমার থেকে দূরে রাখতে চাস? এই শরীর তুই সজীবের জন্য আমার থেকে আড়াল করস? বিয়ে করার সময় তোর হুঁশ ছিল না? আজ তোর সব তেজ শেষ করে দেব। এতদিন কিছু বলিনি, তার মানে এই না কখনোই কিছু বলবো না? এই চুপ, তুই জানতি না আমি সজীব ভাইয়াকে ভালোবাসি? তুই তোর ছোট ভাইয়ের ভালোবাসাকে জোরপূর্বক বিয়ে করছিস।
ভাইয়া তোর পা পর্যন্ত ধরছে, তাও তুই ছাড় দেসনি। এতদিন আমার মায়ের সাথে অবৈধ সম্পর্ক করছিস, এখন আবার আমাকে বিয়ে করছিস। তুই কি ভাবছিস তোর মতো পশুর কাছে নিজেকে বিকিয়ে দিব? মা আমার কথা শোনার সাথে সাথে আমাদের মাঝখানে আসে। মা আমার গায়ে টাচ করার আগে আমি দুজনকে গায়ের সকল শক্তি দিয়ে ফেলে ওই রুমে আটকে দিয়ে আমি অন্য রুমে গিয়ে বালিশে মাথা গুজে কাঁদতে থাকি। পরের দিন সিদ্ধান্ত হয় আমাকে ঢাকা নিয়ে যাবে, এখানে বসে কোনো ঝামেলা করবে না। আমি আর অমত করিনি ঢাকা গেলে হয়তো কিছু একটা করা যেতে পারে। 2 দিন থেকে নজিব আমাকে ঢাকায় নিয়ে যায়। কোনো সিদ্ধান্ত ছাড়াই নজিব আমাকে ঢাকায় নিয়ে আসে। এর জন্য কোনো থাকার ব্যবস্থা হয়নি, আর আমাকে একলা রিস্ক মনে হয় তার কাছে। তাই করা নজর দেওয়ার জন্য নজিবের পরিচিত এক বন্ধু নয়ন নয়নের বইয়ের কাছে রেখে যায়। যাওয়ার সময় আমার থেকে মোবাইলটা নিয়ে যায়। সেখানে নয়নের বউ, ছেলে মেয়ে আর মা ছিল। নয়নের মা আমাকে কড়া নজরে রাখত, চোখের আড়াল হতে দিত না। আমি ভাবিকে মানে নয়ন ভাইয়ার বউকে সব ঘটনা খুলে বলি। উনি আমার কথা শুনে ওনার মোবাইল আমার কাছে দিয়ে বলে, যাও সজীবকে এটা দিয়ে ফোন দিয়ে আসতে বলো। তুমি ফিরে যাও তোমার ভালোবাসার কাছে, না হলে একদম শেষ হয়ে যাবে। আমি তাড়াতাড়ি ভাবির থেকে মোবাইলটা নিয়ে সজীব ভাইয়াকে ফোন দিয়ে ঠিকানা বললাম। ভাইয়া ঠিকানা পেয়ে আমাকে নেওয়ার জন্য বাড়ির গেটের সামনে দাঁড়ায়। সেদিন সজীব ভাইয়ার হাত ধরে চলে যায় পুরনো স্বপ্নের খোঁজে। সেখান থেকে সজীব ভাইয়াকে ঠিকানা দিলে আমার ফুপো বাড়িতে নিয়ে যায়। আমার ফুপু রাজি ছিল না নজিবের সাথে বিয়ে দেওয়ার জন্য, তাই সেখানে গেলে ফুপুরা আমি তাদের কাছে আছি সেটা গোপন রাখে। কাজী এনে বিয়ে পড়াতে চায়, কিন্তু ডিভোর্স দিয়ে আমাকে ইদ্যত পালন করতে হবে। এর জন্য তখন আর বিয়ে হয়নি। ভাইয়া আমাকে ফুপুর বাসায় রেখে সে তার হলে চলে যায়। কিছুদিন পর একটা মোবাইল দিয়ে যায়। 3 মাস পর আমাদের বিয়ে হয়। সজীব আমাকে সাথে করে নিয়ে যায়। শুরু হয় আমাদের ছোট সংসার জীবন। সজীব একটা পার্ট টাইম জব খুঁজে নেয়। আখি কিছুদিন কষ্ট করো, পড়ালেখা শেষ করতে পারলে ভালো একটা জব পেলে তোমাকে আরও ভালো রাখতে পারবো। কি যে বলো না, এর থেকে বেশি সুখ চাই না। বড় একটা আজাব থেকে বাঁচিয়ে এনেছো, বিপদে আপদে সবসময় পাশে ছিলে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর কিছুর দরকার নেই। তবু এখন তো পারছি না তোমার ছোট ছোট শখ পূরণ করতে। তোমাতেই আমার সুখ, সারা জীবন পাশে থেকেও এতেই শান্তি। অনেক ঝড়ঝাপটা, চোখের পানি, পাবো না জেনেও তারপরেও পাওয়ার চেষ্টা। শুক্রিয়া, অবশেষে তোমাকেই পেয়েছি। অবশেষে তুমি আমার হলে। 6 মাস পর আমার এসএসসি পরীক্ষা, বাড়িতে যেতে হবে। ছোট আপুর সাথে যোগাযোগ করলে আপু আমাকে আসতে বলে অনেক সাহস দেয়। সাহস নিয়ে বাড়িতে আসি। সজীব আমাকে বাড়ির সামনে দিয়ে ওর বাড়িতে চলে যায়। আমাকে দেখে মা আর বড় আপু খুব রেগেছিল, বেশি কথা বলেনি। সজীব অনেকবার বলেছিল, যদি বেশি সমস্যা হয় তাহলে থাকতে হবে না, তোমাকে অন্যভাবে পরীক্ষা দেওয়াবো। পরীক্ষা শেষে আমি সজীবের সাথে আবার ঢাকায় চলে যাই। রেজাল্ট মোটামুটি ভালো হওয়ায় ঢাকাতেই ভর্তি হই। ভর্তি হওয়ার জন্য আবার বাড়িতে আসলে এবার মা আর মুখ ভার করে রাখেনি। মা ওইবার মেনে নিয়েছে আমাদের। একদিন সজীব পুকুর ঘাটে এসে আমার সাথে কথা বলে চলে গেছে। বাসায় আসার পর, কী রে সজীব আসেনি? না। কেন? তুমি তো ওকে সহ্য করতে পারো না। যা হওয়ার তা হয়ে গেছে, পুরনো কথা তুলে লজ্জা দিস না, আর মন খারাপ করিস না। আমার অন্য 2 জামাইয়ের যতটা অধিকার, এখন থেকে সজীবেরও ততটাই অধিকার। ভালো মন্দ কিছু রান্না কর, আর সজীবকে আসতে বল। আমি ফোন দিয়ে সজীবকে সন্ধ্যার পরে আসতে বলি। এভাবে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। এখন আমাদের একটা কন্যা সন্তান আছে। সজীব ভালো একটা জব পেয়েছে। অনেকে জিজ্ঞেস করবেন নজিবের এখন কি খবর। নজিব ভাইয়া এই কিছুদিন হয় বিয়ে করেছেন। সবাই দোয়া করবেন যেন সারা জীবন আমরা একজন আরেকজনের ছায়া হয়ে থাকতে পারি। সমাপ্ত।